হ্যালো, ওয়েলকাম টু একাডেমিট্রা। তো আজ এটাও মানে বিগত কয়েকদিন ধরেই আমরা মানে ভূগোলের সিরিজটা শুরু করেছি বাংলাতে। তো এই ভূগোলের সিরিজেরই এটা আরেকটা চ্যাপ্টার হতে চলেছে, পঞ্চম পঞ্চম ভিডিও হতে চলেছে। এর আগে একটা আমরা ডেমনস্ট্রেশনও দেখেছিলাম, মানে তোমরা যদি দেখে থাকো কালকে গিয়ে দেখতে পারো। কালকে একটা লাস্ট যে আলোচনাটা যতটুকু হয়েছিল, গ্রহ পর্যন্ত পৌঁছেছিল, নক্ষত্র নক্ষত্রপুঞ্জ, নীহারিকা এবং মহাকাশে আরও বিভিন্ন জিনিসপত্র, গ্রহ গ্রহ এবং উপগ্রহ, এগুলো এসছিল টপিক। ঠিক আছে, সৌরজগৎ অবধি পড়ানো হয়েছিল এবং যখন সৌরজগৎ পড়াতে গেছি তখন গ্রহের আবর্তন এবং পরিক্রমণের টপিক এসছে। তো আবর্তন এবং পরিক্রমণের টপিকটা আমরা মানে রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে একটা বল নিয়ে করে আমি দেখিয়েছিলাম ওটা। ঠিক আছে, তো তোমরা চাইলে ভিডিওর লাস্টে তো প্লে লিস্টটা দেওয়া থাকবে, ওখানে গিয়েই দেখতে পারবে, তোমরা ভিডিওটা দেখে নিও। আচ্ছা, এবার যেটা করব সেটা হচ্ছে, বা দরকার হলে ভিডিওটাও এর সাথে অ্যাটাচ করে দেবো, আর নয়তো এটাও দিতে পারি, ওই ডেমনস্ট্রেশনটা দিতে পারি, নয়তো এর আগে যে এমনি নর্মাল ক্লাস ছিল যেটা থিওরি পড়ানো, সেটা দেখি দিতে পারি। ঠিক আছে, তো আমার মনে হচ্ছিল যে আবর্তন আর পরিক্রমণটা বোঝানো দরকার। ঠিক আছে, চলো। তো এবার বেশি দেরি না করে শুরু করে দিই। এরপরে হচ্ছে তোমার উপগ্রহ থেকে পড়াবো। ঠিক আছে, উপগ্রহ। হ্যাঁ, তো উপগ্রহটা কি বলছে না, যে জ্যোতিষ্কগুলো নিজের আলো ও উত্তাপ ছাড়াই গ্রহের আকর্ষণে গ্রহের চারদিকে ঘোরে, তাকে বলা হয় থাকে উপগ্রহ। তাই তো, যে জ্যোতিষ্ক মানে বেসিক্যালি হচ্ছে মানে মহাজাগতিক অনেক বস্তু তো রয়েছে, গ্রহ রয়েছে, নক্ষত্র রয়েছে, উপগ্রহ রয়েছে, অ্যাস্টেরয়েডস, মিটিওরয়েডস অর্থাৎ উল্কাপিণ্ড, এবং আরও ধূমকেতু, এগুলো বিভিন্ন জিনিসপত্র রয়েছে। তো তার মধ্যে উপগ্রহ একটা জিনিস। তো বলছে উপগ্রহ গ্রহের চারপাশে, হ্যাঁ, উপগ্রহ মানে নিজস্ব কোনো আলো বা উত্তাপ কিছুই নেই। ঠিক আছে, গ্রহেরও নেই। গ্রহ নক্ষত্র থেকে, মানে গ্রহ উপগ্রহ সবাই আমরা নক্ষত্র থেকে আলোকিত হই, নক্ষত্রের নিজে আলো এমিট করে বা বিকিরিত হয় ওখান থেকে, নিঃসৃত হয়, বিকিরিত হয়, যাই হোক। কিন্তু গ্রহ, নক্ষত্র, এগুলো হচ্ছে নক্ষত্রের আলোতে আলোকিত, তাই না? তো গ্রহের চারপাশে ঘোরে হচ্ছে উপগ্রহ। ঠিক আছে, আচ্ছা, এবার যেটা বলছে সেটা হচ্ছে, ধরো এক সেকেন্ড, হ্যাঁ, তোমাকে একটা রিয়েল লাইফ এক্সাম্পল যেটা দিচ্ছিলাম সেটা সেটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এক সেকেন্ড, জাস্ট হোল্ড হোল্ড। তো যেটা দেখাচ্ছিলাম তোমাদেরকে, হ্যাঁ, এই যে এই যে এই হচ্ছে তোমার গ্রহ। ঠিক আছে, এবং এই হচ্ছে তোমার নক্ষত্র, উপগ্রহ। এটাকে সার্কেল ধরে নাও না, মানে কারণ দুটো আরেকটা ছোট বল আমি পাচ্ছি না এখানে। ঠিক আছে, এটা সার্কেল। তো গ্রহ তো নিজের আবর্তন এরমভাবে করছেই, একটা ওখানে লাইট সূর্য রয়েছে, সূর্য এখন, আমি আলোটা এখানে এখন নেই, আবার আমাকে আলোটা নিতে উঠতে হবে। তোমরা ধরে নাও যেখানে সূর্য আছে, আগের দিন রিয়েল লাইফ ডেমনস্ট্রেশনটা দেখলে বুঝতে পারবে, এখান থেকে একটা আলো রেখেছিলাম, আলোর সোর্স। তো এখানে সূর্য আছে, এখানে গ্রহ আছে, আর এই হচ্ছে তোমার উপগ্রহ। এই উপগ্রহ, গ্রহ এইভাবে ঘুরছে, গ্রহ এইভাবে ঘুরতে 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 তোমার ওই আলোর সোর্সটার চারপাশে ঘুরছে। ঠিক আছে, আলো যেখানে রয়েছে, আর এবং এবং নিজের অক্ষের চারপাশে ঘুরছে। উল্টো দিকে, উল্টো দিকে তোমার উল্টো দিকে তোমার এই উপগ্রহও কিন্তু নিজের চারপাশে ঘুরছে এরমভাবে, গ্রহ ঘুরছে, উপগ্রহ ঘুরছে, এবং এ ঘুরতে ঘুরতে 24 ঘন্টায় ঘুরতে 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 এভাবে যাচ্ছে, এবং উপগ্রহ যে রয়েছে সেও নিজের কক্ষপথে ঘুরতে 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 লাট্টুর মতো ঘুরতে ঘুরতে এর চারপাশে ঘুরছে। তাহলে উপগ্রহর মোশন তুমি ভেবে দেখো, কল্পনা করতে পারছো এর কটা গতি হচ্ছে গ্রহের? এটা বোঝা দরকার আছে আগে। দরকার হলে দাঁড়াও, এটাকে আমি একটু বড় করে দিচ্ছি, দাঁড়াও এক সেকেন্ড, কিছুক্ষণের জন্য এটাকে আর একটু সামান্য বড় করে দিচ্ছি। ঠিক আছে, তোমার বোঝার জন্য করে দিচ্ছি। ঠিক আছে, তো এই গ্রহ তো এইরকম একটা মোশন হচ্ছে, আবর্তন, এই ঘুরলো, ঘুরতে 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 সে চলে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে ঘুরতে 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 সে চলে যাচ্ছে, আর তার চারপাশে এ ঘুরছে, এর একটা আবর্তনও হচ্ছে, তার সাথে সাথে এই আবর্তন করতে করতে এর চারপাশে একটা ঘুরছে, দুটো মোশন হয়ে গেল। ঠিক আছে, এইটা একটা হলো, এইটা একটা আবর্তন, এটা উপগ্রহের আবর্তন। আর এইভাবে ঘুরতে ঘুরতে উপগ্রহের আবর্তনের পর উপগ্রহ কি করছে? উপগ্রহ কিন্তু পৃথিবীর চারপাশে একটা ঘুরছে, পাক খাচ্ছে, তাই না? তাহলে এর এটা পরিক্রমণ হয়ে গেল, পৃথিবীর রেসপেক্টে পরিক্রমণ হয়ে গেল, কারণ আমরা যেমন নক্ষত্রের চারপাশে একটা গ্রহ ঘুরছে, আবার
উপগ্রহ একটা গ্রহের চারপাশে পরিক্রমণ করছে। আবার এ তো পৃথিবীও যখন এরকম ঘুরতে 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 ট্রাভেল করছে, তার সাথে সাথে তো উপগ্রহেরও ডিসপ্লেসমেন্ট হচ্ছে। নাহলে তো উপগ্রহ যদি এরকম ঘুরে এখানেই থেকে যেত, তাহলে পৃথিবী এগিয়ে যেত, পৃথিবীর থেকে দূরে চলে যেত। এ পৃথিবীর চারপাশে ঘুরতে ঘুরতে পৃথিবীর সাথে সাথেই ও যাচ্ছে, ও ট্রাভেল করছে। তার ফলে কি হচ্ছে? তার ফলে সূর্যের চারপাশে যে 365 দিনে পৃথিবী ঘুরবে, চাঁদ চাঁদ তার সাথে সাথে চাঁদেরও কিন্তু একটা সূর্যের চারপাশে একটা আবর্তন বা একটা পরিক্রমণ হয়ে যাবে। তার মানে চাঁদের নিজের একটা পরিক্রমণ তো সূর্যের পৃথিবীর চারপাশে হচ্ছেই। পৃথিবীর চারপাশে তো একটা পরিক্রমণ ঘটছেই চাঁদের। পৃথিবীর চারপাশে তো ঘুরছেই চাঁদ একবার, একটা পাক। তার সাথে সাথে 365 দিনে সূর্যেরও চারপাশে ঘুরে ফেলছে সে। মানে তার তিন রকমের গতি আছে। এটা জাস্ট ইমাজিন করো, তাই না? তো যাই হোক, তো এটা সব কটা উপগ্রহের ক্ষেত্রেই হবে, তাই না? সে তো তারা প্রত্যেকটা যার প্রত্যেকটা গ্রহের আলাদা আলাদা উপগ্রহ রয়েছে, এবং উপগ্রহগুলো তার তার চারপাশে তো পরিক্রমণ করছি, আবার তার সাথে তো গ্রহের সাথে সাথে সে পুরোটা ট্রাভেলও করে ফেলছে সূর্যের চারপাশে, তাই না? হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে পৃথিবী থেকে দূরত্ব 3,84,000 কিলোমিটার। পৃথিবীর আয়তনের 4 ভাগের 1 ভাগ হচ্ছে সমান, 1 ভাগের সমান হচ্ছে চাঁদ। বিজ্ঞানীরা মনে করেন যে পৃথিবীর সঙ্গে সঙ্গে ছোট ছোট জ্যোতিষ্কর ধাক্কা লেগে চাঁদের জন্ম হয়েছে। ঠিক আছে, যে সূর্য থেকেও যেমন আমাদের ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে আমাদের আমাদের সৃষ্টি হয়েছে, গ্রহগুলো বিভিন্ন ছিটকে ছিটকে গিয়ে হয়েছে ন্যাচারালি। পৃথিবীও যখন হট, একদম গরম ছিল, একদম উত্তপ্ত লাভার মতো ছিল, যখন ঠান্ডা হয়নি, পৃথিবীর থেকেও মানে বাইরে থেকে মহাজাগতিক বস্তু বা যাই বলো না কেন, সুপারনোভা বা বিভিন্ন জিনিসপত্র হয় না, তো ওরকম ঘটেছে। বাইরে থেকে মহাজাগতিক বস্তু বা কিছু এসে ওটাখানে মানে এক্সপ্লোশন ঘটেছে, বা ওখানে ভেঙে চুড়ে দিয়েছে বা ইয়ে হয়েছে। তাতে পৃথিবীর থেকে একটা অংশ বেরিয়ে গেছে, আধলা একটা অংশ মতো উঠে বেরিয়ে এসেছে, সেখান থেকে চাঁদের সৃষ্টি হয়েছে, এটা মনে করা হয়। এবং ঘুরতে 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 যেটা ন্যাচারালি সেটা একটা ওরম একটা আকৃতি নিয়েছে। ঠিক আছে, গরম অবস্থাতে একটা গরম লাভার মতো অবস্থা ভাবো, সেটা বাই বাই করে যদি ঘুরতে শুরু করে চারপাশে আকর্ষণে, তো সেটা ঘুরতে ঘুরতে ন্যাচারালি সেটা একটা গোলাকার একটা আকৃতি নেবে। এইভাবেই হয় কিন্তু গোলাকার, মানে শুরুতে বেরোচ্ছে যখন, সেটা একদম একটা স্ফিয়ার হয়ে একটা গোল হয়ে বেরিয়ে যাচ্ছে, এরকম না। যদিও পুরোপুরি পৃথিবী গোল নয়, পৃথিবী একটা একটা সামান্য মানে সেটা যথাযথ কারণেই উত্তর এবং দক্ষিণ মেরুতে একটুখানি সামান্য চ্যাপ্টা আছে। আমরা জানি এরকম টাইপের পৃথিবীটা কিছুটা, মানে পুরো গোল নয়। তো সেরকম চাঁদও তাই ঘুরতে ঘুরতে গোল হয়ে যায় একটা। ঠিক আছে, ওটা ঘূর্ণনের কারণে ওই শেপটা ধীরে ধীরে তৈরি হয়, গরম অবস্থায় যখন নরম থাকে আর কি, মানে শেপ বদলায়। ঠিক আছে, আচ্ছা, এবার পৃথিবী থেকে 3,84,000 কিলোমিটার দূরে আছে, বুঝতেই পারছো যে খুব একটা দূর না। কিন্তু এটা গ্রহ উপগ্রহ হিসাবে ভাবতে গেলে কিন্তু এটা বিরাট কিছু দূর নয়, যথেষ্ট কাছে চাঁদ। আচ্ছা, পৃথিবীর আয়তনের 4 ভাগের 1 ভাগের সমান হচ্ছে চাঁদ, এবং চাঁদ যথেষ্ট বড়। চাঁদ কিন্তু খুব বিরাট ছোট কিছু নয়। পৃথিবীর 4 ভাগের 1 ভাগ, দেখো, পৃথিবীর আয়তনের 4 ভাগের 1 ভাগ কিন্তু হচ্ছে চাঁদ। ঠিক আছে, তো যথেষ্ট বড় উপগ্রহ। ঠিক আছে, বিজ্ঞানীরা মনে করেন যে পৃথিবীর সঙ্গে কোনো ছোট জ্যোতিষ্কের ধাক্কা লাগার জন্য এটা হয়েছে, চাঁদের পৃথিবীর 1/6 ভাগ। এটা আমরা শুনেছি বিভিন্ন জায়গায়, যে চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি মানে মাধ্যাকর্ষণ বল অনেক কম চাঁদের ওখানে। মাধ্যাকর্ষণ কাকে বলে? এই যে গাছ থেকে, ওই যে আমরা তো জানি গ্র্যাভিটির কথা আমরা পড়ি, নিউটন গাছের তলায় বসেছিল, আপেল ওপর থেকে পড়েছে, নিউটন ওই আপেল দেখে আর কি, মানে আমরা গল্পটা ওইভাবে ভাবি, বাট রিয়েলিটিতে ওই রকম হয়তো নয় ঘটনাটা। বাট যাই হোক, মানে সে আপেল পড়ার থেকেই হোক বা যে কোনো কিছুর থেকে হোক না কেন, ওই গাছটাও রয়েছে ওখানে। ইংল্যান্ডে গেলে দেখতে পাবে তোমরা যে ওরকম গাছ রয়েছে নিউটনের জন্য, এই গাছ থেকে আপেল পড়েছিল, নিউটন আবিষ্কার করেছে, এরকম টাইপের। যাই হোক, ওগুলো ওগুলো লেজেন্ড, আরবান লেজেন্ড বা যাই বলো, মিথ। ঠিক আছে, গল্পটা যাই হোক না কেন, মানে নিউটনের মাথায় এসেছিল, তাই না? তো তারপরে সে সে সেটা নিয়ে কত কিছু ক্যালকুলেশন, কত কিছু করেছে, তোমরা তো জানোই। তো যাই হোক, তো মাধ্যাকর্ষণ শক্তির ফলেই হচ্ছে কিন্তু আমরা আমরা পৃথিবীর সাথে আটকে রয়েছি। আমাদের বাড়ি ঘর বা চারপাশে যত কিছু জিনিসপত্র রয়েছে পৃথিবীর সাথে অ্যাটাচড হয়ে রয়েছে, বা উপরে ছুঁড়ে কোনো কিছু বস্তু ছুড়ে দিলেও নিচে চলে আসে। আমরা আমরা চাইলে লাফিয়ে একটা জায়গায় তাড়াতাড়ি পড়ে যাই, কিন্তু আমরা লাফিয়ে উঠতে পারি না, মানে যে এরকম 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 অনেকক্ষণ করবো, এটা করতে পারি না। কিন্তু মাধ্যাকর্ষণ শক্তি যদি এর 6 ভাগের 1 ভাগ হতো, চাঁদে দেখবে ভিডিও দেখায়, চাঁদে লোকজন এরকম এরকম করে করে এরকম এরকম করতে 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 একটা একটা জাম্প নিয়ে কতটা যেতে পারছে লাফিয়ে, চাঁদের ফিলিংসটা দেখায় এরকম যে কীরকম হয়। কারণ ওটা 1/6 মানে 6 ভাগের 1 ভাগ, ওটার মাধ্যাকর্ষণ বল, তাই না? মানে লিটারালি ভেবে দেখো, তাহলে আমাদের জি যদি আমাদের 10 হয়ে থাকে, তাই না?
mg আমাদের ওয়েট যেটা কাজ করে সেটার 6/1 ওখানে ওজন কাজ করবে, মাধ্যাকর্ষণ যদি এরকম হয়ে থাকে, তাই না? তাই হোক, তো এবার বলছে অর্থাৎ একই শক্তি প্রয়োগ করে চাঁদে পৃথিবীর চেয়ে 6 গুণ বেশি উঁচুতে লাফানো যায়। যেটা বললাম, ছ গুণ, মানে 6/1 ওজন হয়ে গেলে বা 6 গুণ হালকা হয়ে গেলে তো 6 গুণ বেশি লাফানো যাবে, সেই সেন্সে বলছে। আর সূর্যের চারদিকে আবর্তন, নিজের অক্ষের চারদিকে ঘোরা এবং পরিক্রমণ অর্থাৎ সূর্যের চারদিকে ঘোরা শেষ করে প্রায় একই সময় 27 দিন 8 ঘন্টায়, বুঝতে পেরেছো? শেষ করে প্রায় একই সময়। তার মানে চাঁদ কি করে, চাঁদ তার আবর্তন অর্থাৎ পৃথিবী যেটা দেখালাম পৃথিবীর চারপাশে এই যে ঘুরছে, পৃথিবীর চারপাশে ঘুরছে, এটা কমপ্লিট করে চাঁদটা এই যে পৃথিবীর চারপাশে একসাথে ঘুরছে এটা, এবং পরিক্রমণ অর্থাৎ সূর্যের চারদিকে ঘোরা শেষ করে একই সময়। তাই পৃথিবী থেকে আমরা চাঁদের একটা দিকই দেখতে পাই, বুঝতে পারছো? যাই হোক, কারণ এ তো এইভাবে ঘুরছে, তাই না? তো এইভাবে ঘুরছে, 27 দিন লাগছে এটা হতে, 27 দিন 8 ঘন্টা। ফলে আমরা চাঁদের বিভিন্ন দিক কিন্তু দেখতে পাচ্ছি না, চাঁদের একটা সাইডই দেখতে পাচ্ছি বারবার করে, তাই না? যাই হোক, মানে চাঁদ ঘুরছে, আমরা দেখতে পাচ্ছি চাঁদ ঘুরছে, এরকম দেখতে পাওয়ার সম্ভাবনা নেই, 27 দিন লাগে। আচ্ছা, পৃথিবীর একটা উপগ্রহ চাঁদ, মঙ্গলের দুটো উপগ্রহ আছে, ডাইমোস এবং ফোবস, বলে দিয়েছে মা, ডাইমোস ফোবস মনে রাখবে, দুটো, যেহেতু দুটো, এটা দুটোর নাম লিখতে দিতেই পারে। তোমাকে বৃহস্পতি বা শনির সব উপগ্রহের নাম বলো, এটা এই প্রশ্নটা কখনো দিতে পারে না, কারণ প্রচুর উপগ্রহ, সেটা দেবে না। তো বৃহস্পতির উপগ্রহ 67টা, গ্যানিমিড এবং ইউরোপা। ইউরেনাসের শনির হচ্ছে 53টা, তার মধ্যে হচ্ছে টাইটান সব থেকে বড়, এটা জিজ্ঞেস করতে পারে, শনি সব থেকে বড় বৃহত্তম উপগ্রহ কোনটা, টাইটান। ইউরেনাসের কটা, 27টা, এবং একটা তার মধ্যে একটা অন্যতম হচ্ছে মিরান্ডা। নেপচুনের 13টা, এবং তার মধ্যে একটা হচ্ছে ট্রাইটন, এরকম। অমাবস্যা থেকে পূর্ণিমা এবং পূর্ণিমা থেকে অমাবস্যা চাঁদের আলোকিত অংশের যে বৃদ্ধি এবং হ্রাস, এটাকে বলা থাকে চন্দ্রকলা। আমরা দেখবো বলবে যে কলা, ওই চন্দ্রকলা, আমরা কিন্তু কলা শব্দটা ইউজ করে থাকি, সত্যি কলা মানে ওই বানানা কলা নয়, দেখবে 16 কলা পূর্ণ বলা হয়ে থাকে, 16 কলা পূর্ণ, এটা চাঁদের থেকেই এসছে, চাঁদের ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে 16 কলা, কারণ হচ্ছে যে চাঁদ অমাবস্যার দিনটা কাউন্ট করো, অমাবস্যা হচ্ছে শূন্য, মানে একদম জিরো, ব্ল্যাঙ্ক, পুরো কিচ্ছু দেখতে পাচ্ছি না। তারপরের দিনকে একটা এরকম একটা দাগের মতো দেখতে পাবো, তারপরে আরেকটু বড়, এইরকম চলতে থাকে, মানে প্রথমে এক ফালির মতো প্রায় একটা হালকা দেখতে পাওয়া যাবে দাগের মতো, সেটা হচ্ছে মানে প্রায় ঈদের চাঁদের মতো, এরকম ধীরে ধীরে প্রথমে কিছুদিন ওই রকম ছোট্ট, তারপরে একটু একটু করে বাড়তে পূর্ণিমা, 15 দিন পরে পূর্ণিমা, তাই তো? অমাবস্যা প্রথমা, দ্বিতীয়, তৃতীয়, করতে করতে পূর্ণিমায় পৌঁছে, তাহলে ওটা 15 প্লাস অমাবস্যা, তাহলে 0 to 100%, এই যে চাঁদের ভিউ, এটা কত, 16 দিন লাগছে। তো এক এক দিন এক একটা, মানে 1 কলা করে এরকম টাইপের বলে, দেখবে তোমার। তো 16 কলা পূর্ণ মানে 100%, সম্পূর্ণ, এবং অর্ধেক। আনা কথাটাও অনেক সময় ইউজ হয় না, 8 আনা, 16 আনা, 16 আনা মানে আনা কথাটা ইউজ করি, 16 আনা, 1 টাকা 16 আনা, 8 আনা 50 পয়সা, সিকি পয়সা যেটা থাকে 4 আনা, 4 আনা হচ্ছে 25, এরকম, ঠিক আছে? তো চন্দ্রকলা বলা হয়ে থাকে এটাকে, এই স্টেজটাকে। এবং একটা পূর্ণিমা এবং আরেকটা পূর্ণিমার সময়কে বলা থাকে চন্দ্রমাস, অর্থাৎ 1 মাস সময় লাগে না, 15-15-30 চন্দ্রমাস, ঠিক আছে? 30 দিন। চলো, এবার হচ্ছে গ্রহাণুপুঞ্জতে বলছে কি, গ্রহের মতোই খুব ছোট ছোট জ্যোতিষ্ক বা গ্রহাণু নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারদিকে পাক খায়। গ্রহের মতোই আরো ছোট ছোট কিছু গ্রহাণু, মানে জ্যোতিষ্ক, যেগুলো গ্রহাণু বলা হয়ে থাকে, যেগুলো সূর্যের চারপাশে পাক খায়। এটা উপগ্রহ না, কিন্তু ভেবো না যে গ্রহের থেকে ছোট বলে গ্রহাণু, মানে ওটা তাহলে উপগ্রহ আর গ্রহাণু এক না,
এটা এটা পৃথিবী গ্রহের চারপাশে ঘুরছে না, এটা সূর্যেরই চারপাশে ঘুরছে, কিন্তু পৃথিবীর মতো এরকম এত বড় বড় এরকম গোল গোল এরকম ইয়ে নয়, গ্রহের মতো নয়, ছোট ছোট, মানে পৃথিবীর তুলনায় ছোট সেগুলো বা এদের এদের একসঙ্গে গ্রহাণুপুঞ্জ বা অ্যাস্টেরয়েডস বলা হয় থাকে। এবং এগুলো এরকম গোল গোল হয় না, এর অ্যাস্টেরয়েডস এইটা যেমন দেখছি এরকম শেপের হতে পারে, মানে একটা পাথরের ডেলার মতো বড় বড়, বিরাট বড় বড় পাথরের ডেলা, হিউজ হিউজ পাথরের ডেলা, যেগুলো অ্যাকচুয়ালি মানে ওরকম ওইগুলো যদি পৃথিবীতে এসে মানে বড় আকারের একটা অ্যাস্টেরয়েড যদি পৃথিবীতে ডাইরেক্ট এসে পড়ে, সেটা একটা বিরাট বড় ঘটনা ঘটতে পারে। এই ধরনের অ্যাস্টেরয়েডের কারণেই কিন্তু বিভিন্ন সময় আর কি মানে অনেক ধরনের বিরাট বড় সুপারনোভা অনেক কিছু ঘটে যায়, মাস এক্সটিংশন ঘটে যায়, অনেক প্রাণ জানো যে হচ্ছে বিভিন্ন সময় বলে না এই মানে এই বিভিন্ন কারণে ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছিলো, বা তার আগে আরও বিভিন্ন ফেজে দেখানো হয় যে অনেক একটা মাস স্কেলে বিভিন্ন সময় আর কি প্রচুর প্রাণী বা যে জীব হচ্ছে মানে পৃথিবী থেকে পুরো নিশ্চিহ্ন হয়ে গেছে বিভিন্ন কারণে, সেটা বিভিন্ন ন্যাচারাল ক্যালামিটি হতে পারে, বাইরে থেকে মহাজাগতিক বস্তু পড়তে পারে, অনেক কারণে হয়ে থাকে, ঠিক আছে। এবং অন্যান্য গ্রহতেও হয়ে চলেছে এগুলো, ঠিক আছে, সব জায়গায়। মঙ্গল এবং বৃহস্পতির মাঝে প্রায় 40,000 গ্রহাণুপুঞ্জ দেখা যায়। সেরেস হলো সৌরজগতের বৃহত্তম গ্রহাণু, হয়ে গেল। সেরেস হচ্ছে সব থেকে বড় গ্রহাণু। সেরেস একটা অ্যাস্টেরয়েড যেটা হচ্ছে সৌরজগতের বৃহত্তম গ্রহাণু। এবং মঙ্গল এবং বৃহস্পতির মাঝে, এই মঙ্গল এবং বৃহস্পতি এই দুটো মাঝখানে, মঙ্গল বৃহস্পতি এই দুটো গ্রহের মাঝখানে, কারণ বৃহস্পতি তো অনেক বড়, বললাম না, ওর চারপাশে প্রচুর অ্যাস্টেরয়েড দেখতে পাওয়া যায়, অ্যাস্টেরয়েড ধূমকেতু এগুলো চারপাশে দেখতে পাওয়া যায়, কারণ ইনফ্লুয়েন্সড হয় ওরা, বৃহস্পতি শনি এগুলো অনেক বড়। তো প্রায় 40,000 গ্রহাণুপুঞ্জ ওখানে দেখতে পাওয়া যায়, এতটা হিউজ, ঠিক আছে। ধূমকেতু, ধূমকেতু হচ্ছে ঝাঁটার মতো লেজ বিশিষ্ট যে উজ্জ্বল জ্যোতিষ্ক, এরকম টাইপের ধূমকেতু কিরকম দেখতে হয় তোমরা দেখেছো, এইটা ধরে নাও এইরকম একটা দেখতে, এর সাথে এরকম একটা ঝাঁটার মতো রয়েছে ওপরে, এরকম একটা ঝাঁটার মতো, উজ্জ্বল আগুনের ঝাঁটার মতো, ঠিক আছে। আমি এখানে একটা পেজ খুলে রাখিনি, নাহলে আমি তোমাকে এঁকে দেখিয়ে দিতাম কিরম দেখতে হয়, ঠিক আছে, তোমরা দেখে নিও ধূমকেতু, বা সার্চ করে দেখো, বা কমেট বলে সার্চ করবে, হ্যালির ধূমকেতু, একটা বিখ্যাত ধূমকেতু আছে, হ্যালিস কমেট বা হ্যালির ধূমকেতু, সেটা এই যেখানে লেখাও আছে দেখো, 76 বছর পর পর আসে পৃথিবী থেকে। হ্যালির ধূমকেতু 76 বছর বাদে দেখা যায়, হ্যালির ধূমকেতু ফিরে আসে 76 বছর পর পর, ঠিক আছে। ওনার খুব সম্ভবত নাম ছিল এডমন্ড হ্যালি না কিরকম একটা, হ্যালি হ্যালি তো বটেই, মানে যেহেতু ওনার নামে হয়েছে। তো এটার পিছনে একটা ইন্টারেস্টিং গল্প টল্প আছে, তোমার পরে আমি কোনো দিন হলে শর্ট ভিডিও ফরম্যাটে বলে দেবো, ঠিক আছে। এর সাথে সাথে নিউটনেরও সম্পর্ক আছে, অনেক কিছু আছে এই হ্যালির ধূমকেতুর সাথে, ঠিক আছে। মানে ধূমকেতুটা যেতে দেখেছে আর ফিরে আসা, এই যাওয়ার ফিরে আসার মাঝখানে আর কি ব্যাপারটা আর কি যাই হোক। তো 1986 সালে একে শেষ দেখা গেছে। আবার কত সালে দেখা যাবে সেটা বলো তো, মানে এটা জিজ্ঞেস করছে, তুমি নিজে হিসাব করে বল, দেখো না, 76 বছর পর। 80 আর 70 যোগ করো, 80 আর 70 কত হয়? 150, অর্থাৎ 2050, 2050 এখানে 6 6 12, 2062, 2062তে পাওয়া যাবে, ঠিক আছে। চলো, আচ্ছা, উল্কা, উল্কা হচ্ছে মেঘবিহীন অর্থাৎ মেঘহীন রাতে, আমরা যখন আকাশে মেঘ থাকে না, মেঘহীন রাতে আকাশের দিকে তাকালে অনেক সময় দেখতে পাওয়া যায়, অনেক দেখতে পাবে, বলে না তারা তারা ঝরছে, বা তারা, আমরা তার ফুলঝুরি বা এরকম ইয়ে করি না, তারাবাতি কেন বলি, তারাবাতিতে এরকম স্টারের মতো চিচি করে ছড়ি ছড়ি পড়ে, ওরকম কিন্তু সত্যি সত্যি দেখতে পাওয়া যায়। তারা খসা বলে থাকি আমরা, তারা খসা বা ফলিং স্টার্স, ইংলিশে বলে ফলিং স্টার্স বা তারা খসা। এবং আমাদের একটা এরকম মানে কুসংস্কারও আছে সমাজে, বা আমাদের এখানে শুধু নয়, পুরো সারা বিশ্বব্যাপী, এটা একটা গ্লোবাল সুপারস্টিশন বলতে পারো, যাই বলো, যে চোখ বন্ধ করে যে উল্কা বা তারা খসা দেখতে পাচ্ছে, হট করে দেখছে এরকম শুটিং স্টার, সঙ্গে সঙ্গে ওটা, কারণ ওটা তো মানে খুব বিরল একটা জিনিস, মানুষ একজন মানুষ লাইফে কবার এরকম তারা খসা দেখতে পারে, অত্যন্ত বিরল জিনিস এটা। ফলে যখনই দেখতে পায় সেটা লোকে অত্যন্ত মানে ওটাকে খুব অসপিশিয়াস মনে করে, বা মনে করে যে আমরা একটা কানে ইয়ে করতে পারবো, এখন আমরা একটা যদি কিছু প্রার্থনা করি সেটা হয়তো সত্যি হয়ে যাবে, এরকম একটা ব্যাপার আছে। তো লোকের সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে প্রার্থনা করে, মনে করে যে এটা প্রার্থনা যেটা করবো সেটা ঘটে যাবে, এইটা। তো তারা খসা এরকম এর আগে ঘটেছে, মানে বেশ অনেক বছর আগে, ধর আমরা ছোট ছিলাম বা যাই হোক। তো এগুলো খুব বিরল একটা জিনিস, ঠিক আছে। আচ্ছা, আসলে এটা উল্কাপাত, আসলে এটা উল্কাপাত, ঠিক আছে।
তো তারা খসা বলা থাকে বা উল্কাপাত, সেটা হচ্ছে আকাশে এরকম আলো আলো উজ্জ্বল আলো অনেকগুলো মানে কোনো ছড়িয়ে পড়ছে এরকম দেখতে পাওয়া যায়। ধূমকেতু গ্রহাণুপুঞ্জের ভাঙা টুকরো, মানে অ্যাস্টেরয়েডগুলোই ছোট্ট ছোট্ট টুকরো, যেমন পৃথিবীর থেকে সূর্য থেকে পিস বেরিয়ে গ্রহ হয়েছে, গ্রহ থেকে ছোট্ট পিস বেরিয়ে মানে টুকরো বেরিয়ে উপগ্রহ হয়েছে, সেরকমই হচ্ছে মানে গ্রহাণুপুঞ্জ যেগুলো ঘুরে বেড়াচ্ছে, অ্যাস্টেরয়েড ঘুরে বেড়াচ্ছে, সেগুলোর থেকে অনেক সময় ছোটো ছোটো টুকরো মানে বেরিয়ে গিয়ে ছিটকে ছিটকে যায়, এবং সেগুলো অনেক সময় গ্রহের মানে ওখানে কাছাকাছি চলে এলে সেই আকর্ষণে বায়ুমণ্ডল ভেদ করে চলে আসে। এবং বায়ুমণ্ডলে তো ঘর্ষণ সৃষ্টি হয়, কারণ বিরাট বড় অনেক স্তর আছে বায়ুমণ্ডলে, প্রচুর মানে অনেক উচ্চতার, তাই না? তো সেইখান থেকে যখন নেমে আসে সেই সময় আর কি ওটা ওই ঘর্ষণ এবং মানে বাধা পাচ্ছে, ঘর্ষণ এবং উত্তাপ এগুলোর কারণে হচ্ছে জ্বলে ওঠে, ফুলকির মতো জ্বলে ওঠে, পাথরগুলো জ্বলে ওঠে, এবার জল জল করতে হতে সেটা এসে পড়ে, ঠিক আছে? এবং সেখানে যেখানে কোথাও যদি মাটিতে এসে পড়তে পারে, সেখানে অনেক বড় বিরাট বড় মানে অনেক সময় দেখা যায় বিরাট বড় একটা হ্রদের সৃষ্টি হয়েছে, বা এরকম বিরাট বড় গর্তের সৃষ্টি হয়েছে। চাঁদেও আছে, চাঁদেও দেখবে অনেক ক্ষত রয়েছে, এরকম টাইপের বিরাট ভাঙাচোরা রয়েছে, এরকম টাইপের গর্ত টর্ত সৃষ্টি হয়েছে, ঠিক আছে? তো জ্বলন্ত আগুনের ফুলকিগুলো যখন অন্ধকারে আকাশে তারা বলে অনেকে ভুল করে, কিন্তু বাতাসে পুড়ে সেগুলো মিলিয়ে যায়, উল্কাগুলো সাধারণত মিলিয়ে যায়। এবার কখনো কখনো হচ্ছে মানে ওগুলো মাটিতেও এসে পড়ে অতিরিক্ত বড় হলে, যেটা কি চলতে চলতে ওটা নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে না। মাঝে মাঝে বড় উল্কার কিছুটা অংশ পৃথিবীতে এসে আছড়ে পড়ে, তখন সেটাকে উল্কা বৃষ্টি বলা হয়ে থাকে, বা মিটিওর শাওয়ার যেটা বললাম, ঠিক আছে? এতটা অবধি হলো। এবার হচ্ছে তোমার মহাকাশে যেতে যেতে হলে কি করতে হবে, মহাকাশে রকেট ফকেট এগুলো নিয়ে আলোচনা আছে, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণটা বোঝাবো যখন, ওটা এখানেই শেষ কিন্তু, ঠিক আছে? চ্যাপ্টারটা আমি এখানে শেষ করতে পারি, এখনই বলে দিতে পারি, কিন্তু সেটা কি ঠিক হবে? আচ্ছা বলে দিচ্ছি। কিন্তু এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের কনসেপ্টটা যদি বোঝাতে হয়, ওটা একটা আলাদা ডেমনস্ট্রেশন তোমাদেরকে দেখাতে হবে, ওটা দেখিয়ে দেবো, কেমন? আচ্ছা এখানে অল্পই বাকি আছে, বলে দিচ্ছি, ঠিক আছে? বলছে যে মহাকাশে যেতে হলে পৃথিবীর জনসংখ্যা প্রায় 700 কোটি, এবং ভবিষ্যতে মানুষ শুধু পৃথিবীতেই নয়, হয়তো বাস করবে চাঁদে বা মঙ্গলে। এগুলো কিন্তু কল্পনার কথা বলছে নিছক, ঠিক আছে? তোমরা জাস্ট পড়তে হয় পড়ে নাও। তুমি ভালো মতো জানো যে 700 কেন, অ্যাকচুয়ালি 700 কোটি তো মানে 2021-এর 700 কোটির ওপরে চলে গেছিলো। 2021-এ আদমশুমারিতে হয়েছিল, আর এখন তো 21-এ পরে আরও 4 বছর চলে গেছে, এটা 25। কারণ আমাদের ভারতবর্ষেরই তো পপুলেশন হচ্ছে 140 সামথিং বলেছিল, মানে সরি, যেটা যেটা বলছিল এখন 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 কিন্তু তখন চায়নার থেকে কম ছিল, 2021-এ যখন কাউন্ট হয়েছিল একটু কম ছিল। এখন আমরা কিন্তু চাঁদের থেকে বেশি, সরি চায়নার থেকে বেশি। তো ফলে যাই হোক, 700-র ওপরে অনেক বেশি। তো 700 কোটি ধরছি, 700 কোটি প্লাস যখন লোক রয়েছে, সেটা তো আর কোনো গ্রহে বা কোথাও ট্রাভেল করতে পারে না। কিছু মানুষ হয়তো যেতে পারে, কোনো ধরে নাও এই আম্বানি আদানিদের মতো অতিরিক্ত বড় লোক, বা কিছু এলন মাস্ক নিজে চেষ্টা করছে তার নিজের কাছাকাছি কাউকে নিয়ে যেতে পারে। সেলিব্রিটিরা বড় বড় যারা অ্যাফোর্ড করতে পারে, তাদের কাউকে হয়তো কোথাও পাঠিয়ে দিতে পারে সেরকম সিচুয়েশন হলে। হ্যাঁ, কিন্তু এটা বাস্তবসম্মত নয়। যদি সেরকম কোনো সিচুয়েশন আসে যে মানে এরকম কোনো বিরাট বড় দুর্ঘটনা ঘটে গেল, আমরা পূর্বাভাসও পাই, আমাদের কিচ্ছু করার নেই, আমাদের মতো মানুষরা নিশ্চিহ্ন হয়ে যাবে পৃথিবী থেকে, ঠিক আছে? তো অন্য আমরা মঙ্গল গ্রহ চাঁদ ফাঁদ কোথাও গিয়ে আমরা থাকবো না, বা আমাদেরকে কেউ নিয়ে যাওয়ারও লোক নেই। কিন্তু এখানে বলছে মানে এটা কল্পনা করা, এই ধরনের সিনেমা হয়েছে অনেক। তো তোমরা গিয়ে থাকতে পারো, মানে আমরা হয়তো দেখতে পাবো, হয়তো তুমিও কোনোদিন রকেটে চড়ে মহাশূন্যে যাবে, জানি না। এইগুলো শুরু করেছে এখন, স্পেস ট্রাভেল এগুলো চালু করেছে, ঠিক আছে? স্পেসে যাওয়া বা এরকম একটা স্পেস স্টেশনে পৌঁছে দেবে এরকম কিছু, পয়সা এরকম। কিন্তু সেগুলো কারা করবে? বিলিয়নিয়াররা করবে, বা মাল্টি মিলিয়নিয়ার, মানে যাই হোক, যাদের কাছে কয়েক কোটি টাকা খরচ করা কোনো বিষয় নয়, তারা করবে, সাধারণ মানুষের জন্য নয় এগুলো। মহাকাশ যাত্রা রকেট, একটা পাথর ওপর থেকে ছুঁড়ে দিলে পৃথিবীর টানে সেটা আবার সবসময় নিচের দিকেই পড়ে, এবং পৃথিবীর এই মাধ্যাকর্ষণ এড়িয়ে মহাশূন্যে যাওয়ার সহজ কথা নয়। এটা যখন এর জন্যই চাই এমন এক যান যার পৃথিবীর মাধ্যাকর্ষণের প্রভাবকে ছাড়িয়ে মহাশূন্যে পৌঁছানোর ক্ষমতা ও গতি থাকবে। রকেট হলো পৃথিবীর সেই আবিষ্কার যা সহজে মহাকাশে পাড়ি দিতে পারে, যা সহজেই মহাকাশে পাড়ি দিতে পারে। রকেটের জ্বালানি পুড়ে তৈরি হওয়া গ্যাসের প্রবল ধাক্কায় রকেট ওপরের দিকে উঠে যায়। বুঝতেই পারছো, এইটা ধরে নাও রকেট। এবার এবার যখন জ্বালানিটা জ্বলে নিচের দিকে বেরোবে, ধোঁয়া, এরকম ধোঁয়া বা আগুন যাই বলে, যে ফোর্সে বেরোবে। মশাল জ্বালিয়েছো তো, মশাল, রং মশাল, রং মশাল জ্বালাই, রং মশাল, এক্স্যাক্টলি রং মশাল দিয়ে সব থেকে ভালো তুমি বুঝতে পারবে। আর শাটল তো আছেই, তুমি রকেট শাটল ওটা তো দেখেছোই, ওটা তো রকেটেরই প্রিন্সিপাল। এমনি রং মশালই দেখো না, রং মশালে কীরকম প্রচণ্ড বেগে মশলাটা বেরিয়ে আসে না, যখন ভেতরে আগুনটা জ্বলে, ভেতরে মশলা থাকে, বারুদ থাকে, ওটা যেই জ্বলে যায় অমনি একদম ফোর্সে পুরো শাক করে ঝিঝ করে বেরিয়ে আসে। ওটার অতটা ফোর্স থাকে না যে ওটা ওটা ভেসে উঠবে, বাট ওটা পুরো
পুরো আগুনে এরকম ফোর্সে বেরিয়ে আসে, তাই না? তো সেম জিনিস তোমার ওই যে যখন শেলগুলো ফাটানো হয় এরকম আকাশে গিয়ে ফাটে, বা হচ্ছে রকেটও যায়, সেগুলোও কিন্তু ওই বাইরে আগুনটা বেরোয়, ওটা প্রচণ্ড বেগে এরকম নিচে মারে, ওই ওই ফোর্সে পুরো উঠে যায়, তাই না? তো রকেটের প্রিন্সিপাল তাই, আর জ্বালানিটা জলে প্রচণ্ড মানে দহন হয় ওটার, এবং সেই সেই কম্বাস্টেবল, হাইলি কম্বাস্টেবল, সেই কম্বাস্টন ওটার জন্য পুরো জ্বালানিটা দহনে জ্বলে সেটাতে জ্বালানি থেকে আগুন প্রচণ্ড তীব্র পরিমাণে এনার্জি, তীব্র পরিমাণ ফোর্স, তীব্র পরিমাণ যে আগুন বেরোয়, এবং সেই আগুনের ফোর্সে ওইটাই ঠেলে দেয় ওপর দিকে, লঞ্চ করে দেয় রকেটটাকে। ওই আগুনের কাছে রকেটের যে ওজনটা সেটা কিছুই না, তো রকেটটা পুরো একদম গগনচুম্বী উঠে যায়, তাই না? তো পৌঁছানোর ক্ষমতা তো বলছে এর জন্যই এমন এক যান যার পৃথিবীর মাধ্যাকর্ষণের প্রভাবকে ছাড়িয়ে যেতে পারে, রকেটটাই হচ্ছে মাধ্যম। ঠিক আছে। আর রকেট হলো বিজ্ঞানীদের সেই আবিষ্কার যার মহাকাশে পাড়ি দিতে সাহায্য করে, রকেটের জ্বালানি পুড়ে প্রবল ধাক্কায় রকেট উপরে ওঠে, বলে দিলাম যেটা স্পেস, এবং পোশাক যেটা পরে রকেটে যাওয়ার জন্য মানে মহাকাশচারীরা সেটাকে স্পেস স্যুট বলে থাকে, এবং ভেতরে হাওয়া ভরা থাকে, এমনভাবে তৈরি করা হয় যাতে মহাকাশের কোনো রশ্মি এর কোনো ক্ষতি করতে না পারে। ঠিক আছে, এর কোনো ক্ষতি করতে না পারে। স্পেস শাটল হচ্ছে রকেটে চড়ে মহাকাশে যাওয়া তো যায়, কিন্তু রকেট করে নিরাপদে পৃথিবীর বুকে ফিরে আসা যায় না, তাই না? তাহলে উপায় হচ্ছে স্পেস শাটল বা মহাকাশ বিমান। ঠিক আছে। রকেট তোমাকে লঞ্চ করে দিল। তা একটা জিনিস এই ছবিটাতে তুমি যদি দেখো, আমি বোঝানোর চেষ্টা করছি, এই যে লাল রঙের যেটা দেখছো না, দিস ইজ রকেট। দেখো ওইটার সাথে লাল এবং সাদা সাইডে রয়েছে, ওটার থেকে কিন্তু জ্বালানিটা বেরিয়ে আগুনটা বেরিয়ে ওপরে লঞ্চ করেছে। ওপরে দেখো একটা এরকম প্লেনের মতো প্রায়, বা ফ্লাইং জেট যেটাকে আমরা বলে থাকি, বা এরোস্পেস, সরি, আমরা এয়ারফোর্সের ইয়েগুলো যেরকম দেখে থাকি না, বিমানগুলো সেই ধরনের প্রায় দেখতে একটা দেখতে পাচ্ছ, প্লেনের মতো প্রায়, জেট প্লেনের মতো দেখতে প্রায়, সাদা রঙের যেটা অ্যাটাচ করা আছে ওটা পিছনে লাল বা বড় ইয়েগুলোর সাথে, যাতে আগুন বেরোচ্ছে, ওটা কিন্তু ওটা স্পেস শাটল, ওটা বিমান। বাকি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ওটা লঞ্চ করছে, বা একটা জায়গার পরে ধীরে ধীরে ওটা পার্ট করে খুলে যায়, রকেট একটু একটু করে আলাদা হয়ে যায়, খুলে যায়। যত উপরে উঠতে থাকে তখন আর মানে অলরেডি ওই গ্র্যাভিটির ইয়েটাও কমে যায়, তখন হচ্ছে যতটা ফোর্স বা জ্বালানি দরকার পড়ে না, ওটা ফুরোতে ধীরে ধীরে আলাদা হতে চলে যায়, এবং একটা টাইমের পরে যখন ওরা মানে মোটামুটি একটা ইয়ের থেকে মানে মহাকাশ মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব থেকে বেরিয়ে যায়, এবং একটা জায়গার নির্দিষ্ট উচ্চতা একটা কক্ষপথ অবধি পৌঁছায়, সেখানে ছেড়ে দেয়, তারপরে ও ঘুরতে ধীরে ধীরে ওর নিজের থেকে ওখান থেকে এসকেপ করে, এবং বেরিয়ে তারপরে সে ট্রাভেল করে নির্দিষ্ট দিকে, এবং সেটাকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা রয়েছে। হয় যদি ম্যানড হয়, মানুষ গিয়ে থাকে ওটাতে করে, তাহলে সেখানে মানুষ সেটা নিয়ন্ত্রণ করবে। আর যদি মানুষ না যায়, ওটার সাথে সাথে ধরে নাও রকেটটা হচ্ছে মানে রকেট বেসিক্যালি ওটা ওটা হচ্ছে তোমার রিমোট কন্ট্রোল, বা এখান থেকে ইয়ে করা হচ্ছে, বা রিমোট ছাড়া যে কোনো ভাবেই নিয়ন্ত্রণ করো, ভেতর থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে আমাদের এখান থেকে পৃথিবীর বুকে দাঁড়িয়ে, সেটাও সম্ভব। ঠিক আছে। তো মোট কথা হচ্ছে ওইটা হচ্ছে স্পেস শাটল, যেটা যেটা ওখানে গিয়ে ল্যান্ড করবে, যেখানে যাবে, চাঁদের বুকেই হোক বা যেখানে হোক না কেন, ওখানে ল্যান্ড করে দেবে। তারপরে ওটাতে করে ফিরে আসতে হবে, এবং ফিরে আসার পরে দেখবে যখন ফিরে আসে, অনেক সময় হয়েছিল কলম্বিয়ার যেটা মানে ইয়ে হয়েছিল, আমাদের কল্পনা চাওড়া ফেরার সময় মারা গেল, পুরো চোখের সামনে লোকে দেখলো, ওটা মানে ইয়ে হয়ে গেল, মানে মিশনটা ফেল করে গেল, আগুন জ্বলে গেল, এবং মানে বাঁচানো মানে বাঁচতে পারলো, মানে জীবিত অবস্থায় ফিরতে পারলো না। কিন্তু অনেক সময় দেখা যায় ওরকম, মানে বিভিন্ন সময় কখনো জলের মধ্যে প্যারাশুটের সাথে ল্যান্ডিং করছে, কখনো বিভিন্ন সময় বিভিন্ন রকম। আর এখন তো এলন মাস্ক চেষ্টাই করছে ওই স্পেস শাটলটাকে যেইভাবে লঞ্চ করেছিল সেইভাবেই ল্যান্ড করানো, এবং সেটা সফল হয়েছে কিছুটা। অনেক দিন বিফল হতে হতে এখন সফল হয়েছে, যে রকেটটা এই ভার্টিক্যালি এভাবে দাঁড়িয়েছিল, এইভাবে উঠছিল, ফেরার সময় সাধারণত কোনো এইভাবে কোথাও একটা জলের ওপর বা কোথাও একটা ল্যান্ড করতে হতো। এখন সেটা করতে হবে না, এখন বলছে যে ওইভাবেই ওই লঞ্চ প্যাডটা যেখানে রয়েছে সেখানে রোবোটিক হ্যান্ড থাকে, সেইটাই হেল্প করবে ওই লঞ্চ প্যাডে আবার ওখানে জায়গা মতো বসিয়ে দিতে রকেটটা, ওই জায়গা মতো এসে বসে পড়বে, এবং ওটা হোল্ড করে নেবে। সেই জিনিসটার চেষ্টা চলছে, মানে খুবই উন্নত ব্যাপার, ওটা চিন্তাভাবনার বাইরে যায়। আর কৃত্রিম উপগ্রহ কৃত্রিম স্যাটেলাইট আমরা জানো না, আজকে যত কিছু আমরা দেখতে পাচ্ছি, মানে আমরা স্যাটেলাইট ভিউ যেগুলো দেখি, বা হচ্ছে তোমার এই গুগলেও আমরা গুগল ম্যাপ ট্যাপ বা বিভিন্ন জায়গাতে আমরা ইয়ে দেখি না, গুগল আর্থে যাও, সেখানে স্যাটেলাইট ভিউ দেখতে পাওয়া যায়, এরকম সারা পৃথিবী কভার করে ফেলছে, সব জায়গায় স্যাটেলাইটের ভিউ দেখায়, স্যাটেলাইটে কভার করছে, তাই না? অসংখ্য উপগ্রহ রয়েছে পৃথিবীর চারপাশে এখন, মানে জাস্ট ভাবা যায় না।
এখন পৃথিবীর কোনো জায়গা কিন্তু মানে স্থলভাগ, জলের তলা তো আলাদা কথা, জলের তলা এখনো রহস্য, আমরা জানি না সমুদ্র কতটা জানি আমরা, কিন্তু স্থলভাগ একমাত্র ওই অ্যামাজনের জঙ্গল, ওই গভীর জঙ্গল যেখানে কিছু দেখতে পাওয়া যাচ্ছে, যেটুকু ওপর থেকে দেখতে পাওয়া যায়, সব ল্যান্ড, পুরো পুরো ল্যান্ডটাই কভার করছে, কোনোটাই বাদ নেই। সব জায়গাটাই এখন হচ্ছে মানে স্যাটেলাইটের অধীনে, সব কিছু আমরা দেখতে পাচ্ছি, এবং স্যাটেলাইটের মাধ্যমে আরও সব কিছু হয়, কমিউনিকেশনে কাজ করে স্যাটেলাইট, তাই না? স্যাটেলাইট কমিউনিকেশনে কাজ করে, আরও বিভিন্ন রকম কাজ করে, বিভিন্ন ধরনের স্যাটেলাইট হয়, তাই না? স্যাটেলাইটেরও অনেক ধরনের প্রকৃতির মানে অনেক ধরনের ইয়ে রয়েছে, টাইপ রয়েছে। আচ্ছা, আবহাওয়ার পূর্বাভাস, সমুদ্র পরিবহন, প্রাকৃতিক দুর্যোগে আগাম সতর্কতা, মহাকাশ গবেষণা, এগুলো সব ক্ষেত্রে কৃত্রিম উপগ্রহ কাজে লাগে বা স্যাটেলাইট কাজে লাগে। যেমন আমাদের জানি কিউরিওসিটি বলে একটা মঙ্গল গ্রহে পাঠানো হয়েছিল রোভার 2012-তে, অনেক বছর হয়ে গেল, ওটা কিউরিওসিটিকে পাঠানো হয়েছিল, সেখানে ও অনেক ধরনের মাটি, জল, আবহাওয়া এবং প্রাণী অস্তিত্ব এগুলো নিয়ে গবেষণা করছে, সব স্যাম্পল জোগাড় করছে এবং পৃথিবীতে সেটা পাঠাচ্ছে সেই তথ্য, ঠিক আছে? সেটা চলছে এখনও, মানে এখনও ওটা কিউরিওসিটি মঙ্গল গ্রহেতেই আছে, ঠিক আছে? এবং এই প্রাণের অস্তিত্ব অন্যান্য অভিযান সম্পর্কে তথ্য সংগ্রহ করাই হচ্ছে এর কাজ। ইসরো, ইসরো ভারতীয় মহাকাশে গবেষণা কেন্দ্র আমরা জানি, যেটা ফুল ফর্ম হচ্ছে, এটা জিজ্ঞেস করতে পারে তোমাকে, এগুলো আগেরগুলো তো সব ইম্পর্টেন্ট বটে, ইসরোর ফুল ফর্ম জিজ্ঞেস করতে পারে, এবং এটা বা ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রটার নাম কি, ইসরো বললে ফুল ফর্মটা জিজ্ঞেস করতে হয়, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, আই ফর ইন্ডিয়ান, এস ফর স্পেস, আর ফর রিসার্চ, ও ফর অর্গানাইজেশন। আচ্ছা, ভারতের প্রথম উপগ্রহ হলো কৃত্রিম উপগ্রহ হলো আর্যভট্ট, আমাদের দ্য গ্রেট আর্যভট্ট, যিনি জিরো আবিষ্কার করেছিলেন আমরা বলতে শূন্য, সেই আর্যভট্টের নামে করা হয়েছে। এছাড়া ভাস্কর 1, ভাস্কর 2 এরকম নাম দেওয়া হয়েছে, ভাস্করও জানো, আমাদের আমাদের ভাস্করাচার্য বা যাই হলো না কেন, তো সেটাও আমাদের আমাদের ওই আর্যভট্ট বা সুশ্রুতি, এরা সব রয়েছে যারা, তারা এরা এরা তো হচ্ছে মানে আমাদের অ্যানসেন্ট, মানে কি বলবো, মহারিষি বা যাই বলো না কেন, মহাপুরুষেরা সব, বা ব্রিলিয়ান্ট মাইন্ডস একদম, মানে এরা এরা বিরাট বিরাট সব জিনিসপত্র করে ওই সময় দাঁড়িয়ে করে গেছে, ঠিক আছে? তো তাদের নামে করা ইনস্যাট ইত্যাদি। এবং ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা 1984 সালে গেছিল, 1984 সালে রাকেশ শর্মা গেছিল, এবং পরবর্তীকালে রাকেশ নামটা কিন্তু প্রচুর লোকের ওই সময় হতে শুরু করেছিল, ঠিক আছে? রাকেশ শর্মা যাওয়ার পর থেকে মানে রাকেশ নামটা আরও বেশি মানে এত বিরাট ব্যাপার হয়ে গেছিলো, এবং চাঁদ থেকে উনি ডাইরেক্টলি কথাও বলেছিলেন, আমাদের তখন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে চাঁদ থেকে কথা বলেছিলেন, এবং ওখান থেকে বলেছিলেন এখান থেকে আমাদের মানে পৃথিবীটা কেমন দেখছো, হ্যাঁ? তো তখন ওখান থেকে উনি বলেছিলেন সারে জাহাঁ সে আসা আচ্ছা হিন্দুস্তা হামারা, ওই কথাটা বলেছে, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তা হামারা, এই কথাটা উনি ওখান থেকে মানে ভারতকে দেখতে পাচ্ছে, ভারতকে খুব সুন্দর লাগছে ওপর থেকে, স্পেস থেকে, এই কথাটা উনি বলেছিলেন, ঠিক আছে? আচ্ছা, আর চন্দ্রযান 1, ভারতের প্রথম চন্দ্রযানের চন্দ্রযান যেটা চাঁদে গেছে, চন্দ্রযান 1। আর এখন তো আমরা জানি যে চন্দ্রযান 2টা হচ্ছে ফেল করে গেছিলো, বা ওটা মানে ঠিকঠাকভাবে করতে পারেনি, চন্দ্রযান 3, এবং যাই হোক, তো চন্দ্রযান 3 অবধি এখন হয়ে গেছে, তাই না? আর চন্দ্রযানে আমরা জানি যে হচ্ছে মানে এমনকি মঙ্গলযানও আমরা, মঙ্গলয়ানও আমরা পাঠিয়েছি। তারপরে আদিত্য L1 এরকম একটা ইয়ে পাঠিয়েছিলাম, যে ওই যেটা বেসিক্যালি ওই L1 L2 যে ইয়েগুলো রয়েছে, তোমরা ওটা অনেক অনেক ডেপথে চলে যাবে, আর বলছি না, ঠিক আছে? সূর্য দূর থেকে, অনেক দূর থেকে, প্রচুর দূর থেকে সূর্যকে অবজার্ভ করবে, ওখানে পয়েন্ট আছে কিছু, মানে পয়েন্ট বা হচ্ছে তোমার কার্ভ কার্ভ লাইন আছে, কার্ভ লাইন বা একটা এরিয়া বলতে পারো, নির্দিষ্ট জোন, জোন বলতে পারো, সেখান থেকে মানে পুরোটা ভাগ করা আছে। তো ও একটা নির্দিষ্ট পয়েন্টে যাবে, ও দূর অব্দি যাবে, কারণ কাছাকাছি গেলে তো ঝলসেই যাবে না, ওটা তো কী করে, ওখান থেকে সূর্যকে অবজার্ভ করবে বা পর্যবেক্ষণ করবে, ঠিক আছে? আমাদের পৃথিবীতেও প্রচুর সোলার অবজারভেটরি আছে সূর্যকে ইয়ে করার জন্য, প্ল্যানেট অবজারভেটরি আছে, সোলার অবজারভেটরি আছে, আরও বিভিন্ন সব যাবতীয় জিনিসপত্র রয়েছে। নাসাতে তো হাবল তো ছিলই, এখন জেমস ওয়েবার আরও আরও উন্নত এরও রয়েছে। তো যাই হোক, ঠিক আছে, এটা অনেক বড় ভিডিও হলো, তোমরা ভিডিওটা প্লিজ দেখো, তোমরা দেখছো না কারণ অ্যাভারেজ ওয়াচ টাইম দেখলে আমার নিজেরই কষ্ট লাগে। তো দেখো, চ্যাপ্টারটা শেষ হলো, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ যদি কখনো দেখাতে হয় বা পরে চ্যাপ্টার যদি আসে তখন দেখাবো, যাই হোক ডেমনস্ট্রেশনটা হয়তো করবো না, পরের চ্যাপ্টার চলে যাবো। পরের চ্যাপ্টার হচ্ছে তোমার এই যে চন্দ্রগ্রহণ, চাঁদে অভিযান, এইটা নিয়ে আমি পরের দিনকে আলোচনা করব, ঠিক আছে? এতটা অবধি বলে দিলাম, এটা নেক্সট ডে আলোচনা হবে, এবং আমি দেখিয়ে দেবো জিনিসটা ডেমনস্ট্রেট করে, ওটা বেশি বড় ভিডিও হবে না। আর তারপরে পৃথিবী কি গোল, এই চ্যাপ্টারটা যখন শুরু হবে, এটা এটা একটু ফাস্ট ফাস্ট পড়াবো, কেমন? এটা একটু ফাস্ট ফাস্ট পড়াবো। চলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দাও,
বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে ভালো লাগলে। আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে। কেমন? অল দ্য বেস্ট।